But we are chopping down the forests of the earth at a great rate. And the forests themselves are the most... বর্তমান আধুনিক সভ্যতা এক দেশ থেকে আরেক দেশে উড়ে যাওয়া মুহূর্তের ব্যাপার, কিংবা এক দেশ থেকে আরেক দেশে যোগাযোগ করা। অত্যন্ত গরম, আপনি রুমে ঢুকেছেন, আপনার রুমে চলা ফ্যান, এসি সব কিছুই যে জিনিসটির মাধ্যমে হয়ে থাকে সেটি হলো শক্তি। বিদ্যুৎ শক্তি হতে পারে, তাপ শক্তি হতে পারে, যান্ত্রিক শক্তি হতে পারে। কিন্তু এই শক্তি উৎপাদন করতে গিয়ে আমরা পৃথিবীর যে ব্যাপক ক্ষতি সাধন করছি, সেই ক্ষতি সাধন না করেও কি বিদ্যুৎ উৎপাদনের কোনো পথ রয়েছে? যদি থাকে, আজকে আমরা সেটি নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই জানেন 1831 সালের মাইকেল ফ্যারাডে যখন বিদ্যুৎ চুম্বকীয় আবেশের নীতি আবিষ্কার করেন, তখন মানব সভ্যতা এক নতুন যুগে প্রবেশ করে। তবে বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের সূচনা থেকে আজ পর্যন্ত আমাদের প্রধান ভরসা ছিল জীবাশ্ম জ্বালানি, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস। এগুলো আপনারা সবাই চিনেন এবং জানেন কিভাবে এগুলো দিয়ে বিদ্যুৎ উৎপাদিত হয়। ঐতিহ্যবাহী এসব তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা বা গ্যাস পুড়িয়ে পানি ফুটিয়ে বাষ্প তৈরি করা হয় এবং সেই বাষ্প দিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। কিন্তু এই পদ্ধতির সবচাইতে বড় দুর্বলতা হলো এর পরিবেশগত ক্ষতি। কয়লা ও গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতি বছর বায়ুমণ্ডলে শত শত কোটি টন কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এবং মারাত্মক বিষাক্ত ছাই নির্গত করে। আজকের বিশ্বের বৈশ্বিক উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন এবং এসিড বৃষ্টির অন্যতম প্রধান কারণ এসব পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন, বাংলাদেশে গরমের সময় তীব্র গরম, শীতকালে তীব্র শৈত্যপ্রবাহ এবং অসময়ে বৃষ্টি। এই সবের পিছনেও বড় অবদান রেখেছে এইসব পদ্ধতি। তবে সমস্যা যখন রয়েছে, সমাধানও রয়েছে। এই পরিবেশগত সংকটের সবচাইতে বড় কার্যকর সমাধান হলো নিউক্লিয়ার বা পারমাণবিক শক্তি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চলাকালীন সময়ে বায়ুমণ্ডলে কোনো প্রকার গ্রিন হাউস গ্যাস বা কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় না। প্রশ্ন করতে পারেন, আমরা তো দেখেছি চিমনিগুলো দিয়ে ধোয়া বেরোতে। সেটি মূলত জলীয় বাষ্প। যেই বাষ্প দিয়ে টারবাইনটা ঘুরানো হয়, টারবাইন ঘোরার পরে অবশিষ্ট যে বাষ্প থাকে সেটি সেই চিমনি দিয়ে বের করা হয়। অর্থাৎ এখানে কোনো রকমের ধোঁয়া কিংবা বিষাক্ত গ্যাস নির্গমন হয় না। অর্থাৎ আমরা মোটা দাগে এটিকে একটি ক্লিন এনার্জি বলতে পারি। তবে এখানে একটু কিন্তু রয়েছে, পরে বুঝিয়ে বলছি। সবচেয়ে বড় সুবিধা সেটা হলো বাতাস কিংবা সূর্যের আলোর উপর এটি নির্ভর করে না। দিন রাত 24 ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করতে পারে। যেখানে একটু বাতাস কিংবা একটু বৃষ্টি হলেই অন্যান্য পাওয়ার প্ল্যান্টগুলো ইন্টারাপ্টেড হতে পারে, সেখানে এই পাওয়ার প্ল্যান্টের কোনো রকমের কোনো ইন্টারাপশন হওয়ার কোনো চান্স নাই। যাই হোক, এবার আমরা একটু বাংলাদেশের ইতিহাস থেকে আসি, অর্থাৎ বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হওয়ার ইতিহাস। আপনাদের মধ্যে অনেকে হয়তো জানেন না, বাংলাদেশে পারমাণবিক শক্তির ইতিহাস শুরু হয়েছিল আজ থেকে 6 দশক আগে, অর্থাৎ 1961 সালে। তৎকালীন পাকিস্তান আমলে পাবনার ঈশ্বরদীর রূপপুরে এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করা হয়, কিন্তু রাজনৈতিক জটিলতা ও আর্থিক সংকটের কারণে প্রকল্পের দীর্ঘদিন আলোর মুখ দেখতে পায়নি। তবে পরিশেষে 2009 সালে বাংলাদেশ সরকার প্রকল্পটিকে পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেন এবং রাশিয়ার স্টেট আণবিক শক্তি কর্পোরেশন, আপনারা যার নাম বারবার শুনেছেন, রোসাটম, তার সাথে চুক্তি স্বাক্ষর করেন এবং পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে 106 একর জমির উপরে নির্মিত করা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখানে রাশিয়ার 3.5 প্রজন্মের দুটি VVER 1200 রিঅ্যাক্টর স্থাপন করা হয়েছে। এত কথা শুনে ধৈর্য হারাবেন না, আমি সব বুঝিয়ে বলবো কিভাবে এটি কাজ করে। যাই হোক, প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা 1200 মেগাওয়াট করে। কেন্দ্রটির মোট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 2400 মেগাওয়াট। বুঝতে পারছেন, বাংলাদেশের তীব্র লোডশেডিং এর মতো সংকট সমাধানে বড়সড় ভূমিকা রাখবে। এবার আসা যাক, এটি কেন আসলে প্রচলিত বিদ্যুৎ কেন্দ্র থেকে আলাদা। একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হলো অত্যন্ত উচ্চ শক্তির প্রযুক্তির একটি থার্মাল প্ল্যান্ট। তফাৎ শুধু এইখানেই, কয়লা বা গ্যাস পোড়ানোর বদলে পারমাণবিক বিভাজন বা নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ায় তাপ উৎপন্ন করা হয়। রিঅ্যাক্টরের ভেতরে মূল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় প্রাকৃতিক ইউরেনিয়াম থেকে প্রক্রিয়াজাত করা ইউরেনিয়াম 235, যেটি আপনারা অনেকেই বারবার শুনেছেন ইউএসএ এবং ইরানের যুদ্ধ চলাকালীন সময় এনরিচড ইউরেনিয়াম। যাই হোক, একটু ডিফারেন্স আছে। এনরিচড ইউরেনিয়াম যেটা পাওয়ার প্ল্যান্টে ব্যবহার করা হয় সেটি অনেক কম এনরিচড, এবং যেটা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় সেটি অনেক বেশি এনরিচড। একটি ধীরগতির নিউট্রন দিয়ে ইউরেনিয়াম যে পরমাণু রয়েছে সেটিকে আঘাত করলে সেটি ভেঙে দুটি ছোট পরমাণুতে বিভক্ত হয়। এই প্রক্রিয়ায় সামান্য পরিমাণে ভর শক্তিতে রূপান্তরিত হয়। এখানে ব্যবহৃত হয় আইনস্টাইনের খুব ফেমাস একটি সূত্র, যেটি হচ্ছে E=mc², এবং এই রিঅ্যাকশনে প্রচুর পরিমাণে তাপশক্তি নির্গত হয়। একই সাথে নির্গত হয় আরো 2 থেকে 3টি নতুন নিউট্রন। এই নিউট্রনগুলো আবার আশেপাশের অন্যান্য ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করে এবং নিয়ন্ত্রিত শিকল বিক্রিয়া অর্থাৎ চেইন রিঅ্যাকশন তৈরি করে এবং অনবরত তাপ উৎপন্ন করতে থাকে। এবার আসা যাক রিঅ্যাক্টরের মূল অংশ নিয়ে। রিঅ্যাক্টরের মূল অংশের মধ্যে প্রথমে আসবে ফুয়েল রড। ইউরেনিয়াম অক্সাইডের ছোট ছোট প্যালেটগুলোকে বিশেষ সংকর ধাতুর দীর্ঘ রডের ভেতরে সাজিয়ে রিঅ্যাক্টরের করে রাখা হয়, যেটা দেখতে রডের মতো, এবং অনেকগুলো এরকম বান্ডেলকে একত্রিত করে তৈরি করা হয় ফুয়েল রড। জ্বালানি হিসেবে যুদ্ধতেও ইউরেনিয়ামে ব্যবহার করা হয় এবং বিদ্যুৎ কেন্দ্রেও ইউরেনিয়ামে ব্যবহার করা হয়। কিন্তু বেসিক পার্থক্য হলো, যুদ্ধের সময় যে ইউরেনিয়াম ব্যবহার করা হয় সেটি অনিয়ন্ত্রিত, অর্থাৎ সেখানে অতিরিক্ত যে নিউট্রনগুলো বের হয় সেগুলোকে নিয়ন্ত্রণ করা যায় না। এই নিয়ন্ত্রণ করতে, অর্থাৎ নিউট্রনগুলোকে নিয়ন্ত্রণ করতেই এখানে চলে আসে কন্ট্রোল রড। কন্ট্রোল রড মূলত বোরন কিংবা ক্যাডমিয়াম ধাতু দিয়ে তৈরি হয়। এই রডগুলো অতিরিক্ত নিউট্রন শোষণ করে নিতে পারে। এগুলোকে উপরে নিচে সরিয়ে ফিউশন বিক্রিয়ার গতি বাড়ানো হয়
কমানো হয়। বিপদকালীন মুহূর্তের মধ্যে বিক্রিয়া সম্পূর্ণ বন্ধ করে দেওয়া যায়। যেহেতু নিউক্লিয়ার রিঅ্যাকশনে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, এই তাপকে নিয়ন্ত্রণ করার জন্যই মডারেটর ও কুল্যান্ট ব্যবহার করা হয়। নিউট্রনের গতি কমানোর জন্য মডারেটর হিসেবে এবং রিঅ্যাক্টরের করে প্রচন্ড তাপ শোষণ করে নেওয়ার জন্য কুল্যান্ট হিসেবে ব্যবহার করা হয় অত্যন্ত বিশুদ্ধ সাধারণ পানি। এতক্ষণ আমরা যে গল্প বললাম সেটি ছিল মূলত প্রাইমারি রিঅ্যাক্টরের গল্প। আমরা জানলাম কিভাবে রিঅ্যাক্টর কাজ করে। এবার আসা যাক বিদ্যুৎ কিভাবে উৎপাদিত হয়। বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়াটি প্রধানত দুটি স্বতন্ত্র আবদ্ধ লুপে সম্পন্ন করা হয়ে থাকে, যার একটি হলো প্রাইমারি লুপ এবং অপরটি সেকেন্ডারি লুপ। প্রাইমারি লুপে ফিশন বিক্রিয়ার ফলে সৃষ্ট তাপে রিঅ্যাক্টরের কোরের ভিতরে পানি উত্তপ্ত হয়ে প্রায় 320 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্পর্শ করে। তবে রিঅ্যাক্টরের ভেসেলের ভেতরে অত্যন্ত উচ্চ চাপ প্রায় 157 ATM বজায় রাখতে হয়। ফলে এই পানি এত উত্তপ্ত হওয়া সত্ত্বেও ফোটে না বা বাষ্পে পরিণত হয় না, যেখানে 100 ডিগ্রি সেলসিয়াস এই পানি ফুটে যাওয়ার কথা ছিল। এই উত্তপ্ত প্রাইমারি লুপের পানিকে একটি হিট এক্সচেঞ্জার বা স্টিম জেনারেটরের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়। প্রাইমারি লুপের পাইপগুলোকে সেকেন্ডারি লুপের পানিকে স্পর্শ না করে উত্তপ্ত করে বাষ্প তৈরি করে। ফলে রিঅ্যাক্টরের ভিতরে তেজস্ক্রিয় পানি কখনোই বাইরের স্টিম টারবাইনে পৌঁছাতে পারে না। বেসিক্যালি রিঅ্যাক্টরের ভেতরে ভারী পানি D2 ব্যবহার করা হয়ে থাকে। এই পানি অত্যন্ত তেজস্ক্রিয়, যদি কোনোভাবে বাইরে চলে আসে সেটা পরিবেশে তেজস্ক্রিয়তা ছড়াবে। অতঃপর হিট এক্সচেঞ্জ হয়ে সেকেন্ডারি লুপে তৈরি উচ্চ চাপের বাষ্প তীব্র বেগে গিয়ে স্টিম টারবাইনের ব্লেডগুলোকে ঘোরায়। টারবাইনের সাথে যুক্ত জেনারেটর ঘুরে বিদ্যুৎ উৎপাদন করে। টারবাইন ঘোরানো শেষ হলে বাষ্পকে কন্ডেন্সারে এনে ঠান্ডা করে পুনরায় পানিতে পরিণত করা হয় এবং আবার স্টিম জেনারেটরে পাঠানো হয়। আর কিছু অংশ বাষ্পীভূত হয়ে কুলিং টাওয়ার দিয়ে বের হয়ে যায়, যা ধোঁয়ার মতো মনে হয়। এই ছিল ইউরেনিয়াম-235 ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের সমগ্র প্রক্রিয়া। তবে পারমাণবিক শক্তির সবচেয়ে বিস্ময়কর দিকটি হলো এর অসাধারণ জ্বালানি ঘনত্ব বা এনার্জি ডেন্সিটি। মাত্র একটি ইউরেনিয়াম প্যালেট, যার আকার আমাদের হাতের আঙ্গুলের 4 ভাগের মোটামুটি 1 ভাগ, ওজনে প্রায় 7 থেকে 10 গ্রাম, একটা কয়েনের মতো বলতে পারেন, যে পরিমাণে শক্তি ধারণ করে সেই পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করতে হলে 1000 কেজি বা 1 মেট্রিক টন কয়লা অথবা 560 লিটার তেল অথবা 460 ঘনফুট গ্যাস পোড়াতে হতো। যদি 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কয়লা দিয়ে করতে হতো, তবে প্রতি বছরে প্রায় 70 থেকে 80 লাখ মেট্রিক টন কয়লা পোড়াতে হতো। এর জন্য প্রতিদিন একাধিক কয়লাবাহী ট্রেন, বিশাল জাহাজের প্রয়োজন হতো এবং বায়ুমণ্ডলে যোগ হতো 1,50,00,000 টনেরও বেশি ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সাধারণ মানুষের সবচাইতে বড় সংশয় থাকে এর বর্জ্য বা নিউক্লিয়ার ওয়েস্ট নিয়ে। পারমাণবিক বর্জ্য 3 ধরনের হয়ে থাকে: নিম্ন, মাঝারি এবং উচ্চ তেজস্ক্রিয় বর্জ্য। মূল জ্বালানি বা ব্যবহৃত ফুয়েল রডগুলো হলো উচ্চ তেজস্ক্রিয় বর্জ্য। এই নিরাপত্তা ব্যবস্থাকে প্রধানত 3টি ধাপে ভাগ করা হয়ে থাকে: স্পেন্ট ফুয়েল পুলে সাময়িক শীতলীকরণ। রিয়েক্টর থেকে বের করা ব্যবহৃত অত্যন্ত গরম ও তেজস্ক্রিয় ফুয়েল রডগুলোকে প্রথমে রিয়েক্টরের ভবনের ভেতরে স্পেন্ট ফুয়েল পুল নামে পরিচিত গভীর পানির ট্যাঙ্কে 3 থেকে 5 বছর ডুবিয়ে রাখা হয়। পানি এদের তাপমাত্রা কমায়, তেজস্ক্রিয় বিকিরণকে বাইরে আসতে বাধা দেয়। 2 নম্বরে যে পদ্ধতিটি রয়েছে সেটা হলো ড্রাগ কাস্ক স্টোরেজ। তাপমাত্রা কমে আসার পর এগুলোকে ইস্পাত, সীসা এবং অত্যন্ত শক্ত কনক্রিট দিয়ে তৈরি বিশেষ পাত্রে স্থানান্তর করা হয়। এই কাজগুলো এতটাই মজবুত যেগুলোকে সরাসরি ছোটখাটো বোম দিয়ে আঘাত করলেও এগুলো ভাঙবে না। 3 নম্বরে যে পদ্ধতিটি রয়েছে সেটি হলো ডিপ জিওলজিক্যাল রিপোজিটরি। দীর্ঘমেয়াদে উচ্চ তেজস্ক্রিয় বর্জ্যকে মাটির প্রায় 300 থেকে 500 মিটার গভীরে প্রাকৃতিক ও কৃত্রিম বহিস্তর বিশিষ্ট ভূতাত্ত্বিক স্তরে নিরাপদে পুঁতে রাখা হয়, যাতে হাজার হাজার বছরেও তা পরিবেশের সংস্পর্শে না আসতে পারে। বেসিক্যালি এই কাজটি করে থাকে ফিনল্যান্ড। যেহেতু ফিনল্যান্ড তুলনামূলক কম দুর্যোগ প্রবণ দেশ, সুতরাং ফিনল্যান্ডই এই বর্জ্যগুলো ব্যবস্থাপনা করে থাকে। এই তো ছিল সমগ্র বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া। তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অতীতে বেশ কিছু ট্রাজেডির ঘটনা রয়েছে, যেমন চেরনোবিলে 1986 সালে বা ফুকুশিমায় 2011 সালে ট্রাজেডির পর পারমাণবিক নিরাপত্তা নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক এবং হয়েছে। তাই প্রশ্ন ওঠে, ঘনবসতিপূর্ণ বাংলাদেশের রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আসলে কতটুকু নিরাপদ? তাই বলে রাখছি, গবেষণা প্রযুক্তিগত বিশ্লেষণে দেখা যায় রূপপুরে ব্যবহৃত VVER 1200 জেনারেশন 3+ রিঅ্যাক্টরটি পৃথিবীর অন্যতম আধুনিক ও নিরাপদ রিঅ্যাক্টর হিসেবে স্বীকৃত। এর প্রধান নিরাপত্তামূলক বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হলো। প্রথমে রয়েছে ডাবল কন্টেনার বিল্ডিং বা দ্বি-স্তর বিশিষ্ট সুরক্ষা বেষ্টনী। রিঅ্যাক্টরটিকে 2 স্তরে কংক্রিটের শক্ত দেওয়াল দিয়ে আবৃত করা হয়েছে। ভেতরের দেওয়ালটি রিঅ্যাক্টরের ভেতরে কোনো দুর্ঘটনাকে বাইরে আসতে দেয় না, আর বাইরের দেওয়ালটি বাইরে থেকে 1.2 মিটার পুরু, যা যে কোনো বাহ্যিক আঘাত, যেমন কোনো সামরিক বিমান আছড়ে পড়লে বা ক্ষেপণাস্ত্র আঘাত করলে রিঅ্যাক্টরকে অক্ষত রাখবে। ফুকুশিমার দুর্ঘটনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে কুলেন্ট পাম্প বন্ধ হয়ে রিঅ্যাক্টর গলে গিয়েছিল, কিন্তু রূপপুর 3.5 প্রজন্মের রিঅ্যাক্টর প্যাসিভ সেফটি সিস্টেম যুক্ত করা হয়েছে। এর অর্থ হলো, যদি প্ল্যান্টের সমস্ত বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় এবং মানুষও কোনো ব্যবস্থা না নেই, তবু মহাকর্ষ বল ও প্রাকৃতিক প্রসেস ব্যবহার করে রিঅ্যাক্টরটি একটানা 72 ঘন্টা স্বয়ংক্রিয়ভাবে ঠান্ডা হতে থাকবে। পরবর্তীতে যে জিনিসটি উঠে আসে সেটা হচ্ছে কোর ক্যাচার। যদি মারাত্মক কোনো দুর্ঘটনায় রিঅ্যাক্টরের ফুয়েল রড গলে যায়, তবে সেই অতি উত্তপ্ত গলে যাওয়া ধাতু যেন মাটির নিচে বা ভূগর্ভস্থ পানিতে মিশতে না পারে, সেজন্য রিঅ্যাক্টরকে ঠিক নিচে একটি কোর ক্যাচার বা খাঁজ রাখা হয়েছে। এটি গলে যাওয়ার অংশকে আটকে ফেলে ঠান্ডা করে দেবে। ভূমিকম্প ও বন্যা প্রতিরোধ ব্যবস্থা। রূপপুরে পাওয়ার প্ল্যান্টটি প্রায় 8 মাত্রার তীব্র ভূমিকম্প সহ্য করার ক্ষমতা
সম্পন্ন করেই ডিজাইন করা হবে। এছাড়া পদ্মা নদীর ঐতিহাসিক সর্বোচ্চ বন্যার উচ্চতার উপর ভিত্তি করে এর উচ্চতা নির্ধারণ করা হয়েছে যাতে প্লাবনের কোনো রকম প্রভাব এখানে না পড়ে। তাছাড়া বর্জ্য রাশিয়ায় ফেরত পাঠানোর দ্বিপাক্ষিক চুক্তিও হয়েছে, যেখানে বাংলাদেশের জন্য সবচেয়ে সুবিধাজনক বিষয় হলো বাংলাদেশ ও রাশিয়া সরকার মধ্যকার চুক্তি অনুযায়ী উপরে অব্যবহৃত তেজস্ক্রিয় ফুয়েল বা পারমাণবিক বর্জ্য রাশিয়া ফেরত নিয়ে যাওয়া হবে এবং রাশিয়া নিজস্ব প্রযুক্তিতে এগুলোকে পুনর্নির্বীকরণ ও চূড়ান্ত নিষ্কাশন করবে। ফলে বাংলাদেশের তেজস্ক্রিয় বর্জ্য জমার বড় ধরনের কোনো ঝুঁকি থাকছে না। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর কঠোর নজরদারি ও জেনারেশন 3.5 প্রযুক্তির সর্বোচ্চ নিরাপত্তার কারণে বলা যায় সার্বিক দিক থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশের জন্য অত্যন্ত নিরাপদ এবং আমাদের পরিচ্ছন্ন ও টেকসই বিদ্যুতের এক নতুন যুগে নিয়ে যাবে। তো এই ছিল আমাদের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।